এসব কি হচ্ছেটা কি? রাস্তাঘাট এভাবে গায়ের উপর এসে পড়ছো কেন? তাও আবার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছ? আমি কি ইচ্ছে করে আপনার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছিলাম, নাকি ইচ্ছে করে আপনার গায়ের উপরে পড়ে যাচ্ছিলাম? হ্যাঁ, তুমি কি ভেবেছো যে আমি তোমার চালাকি কিছু বুঝি না? তুমি তো সারাদিন খালি আমার গায়ে পড়ার ছল খুঁজতেই থাকো। তা এখন কোন ছলে আমার গায়ের উপর পড়লে? আর একটুকু হলে গাড়িটা আপনাকে উড়িয়ে দিয়ে চলে যেত। আমি তো আপনাকে টান মেরে আপনার জান বাঁচালাম। হ্যাঁ, জান তো বাঁচালে, আর সাথে সাথে আমার ঠোঁটে কিসও করে ফেললে, তাই না? দেখ, আপনার সাথে কথা বলাই বেকার। কিসের জন্য যে আপনাকে বাঁচাতে গেলাম আমি? যেন বাঁচানোর নাম করে আমার ঠোঁটের স্বাদ নিতে পারো, এই জন্যই তো বাঁচিয়েছ। বুঝি বুঝি। কিচ্ছু বোঝেন না আপনি। এরকম বেপরোয়া ভাবে কে রাস্তা পার হয় শুনি? আমি তো বেপরোয়া ভাবে রাস্তা পার হচ্ছিলাম না, আমি তো যথেষ্ট মনোযোগী হয়েই রাস্তা পার হচ্ছিলাম। কানে হেডফোন লাগিয়ে মনোযোগ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন, তাই না? এই খুলুন এটা। ঢং একটা সবসময় কানে পড়েই থাকে, অসহ্য একদম। বুঝি বুঝি, খাই আমি সুজি, কিন্তু একটু হলেও বুঝি। তুমি যে ইচ্ছে করে আমার গায়ের উপর পড়ে আমার ঠোঁটে চুমু খেয়ে এখন আমার হেডফোনের উপর দোষ চাপাতে চাচ্ছ, এটা আমিও বুঝি আর দর্শকও বুঝে, তাই না দর্শক? একদমই না। আপনার ঠোঁটে কিস করতে আমার বয়েই গেছে। এখন তাড়াতাড়ি চলুন, বাসায় পৌঁছাতে হবে আমাদের। তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করবে? বাসায় তো কেউ নেই, তাও তুমি বাসায় যাওয়ার জন্য এত তাড়া দিচ্ছ কেন? বাসায় কেউ নেই, এজন্যই তাড়াতাড়ি বাসায় যেতে বলেছি। খালি বাসায়? আমার মতো একটা নিরীহ ছেলে পেয়ে তুমি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলো, তখন আমার কি হবে? উল্টাপাল্টা কিছু করব মানে? আপনি কি মেয়ে নাকি যে আমি আপনার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবো আর আপনি কিছুই করতে পারবেন না? আমি মেয়ে না ছেলে তা যদি তুমি ঠিক করতে চাও, তাহলেও আমি কিছু মনে করব না। আর আমি কি করতে পারি আর না পারি সেটারও প্রমাণ তোমাকে দিতে পারবো। আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এতক্ষণ যাবত আপনাকে বলছি বাসায় যেতে, আর আপনি এখনো এসব কথাবার্তা বলছেন। আচ্ছা চলো, বাসায় চলো আগে। এই রিক্সা, মামা থামুন। তারপর রেহান আর মারুফা একটা রিক্সা নিয়ে নিজেদের বাসার দিকে চলে গেল। রেহানের সাথে রিক্সায় বসে মারুফা বেশ আনকমফোর্টেবল ফিল করছিল। এজন্য রেহান মারুফাকে একটু কমফোর্টেবল করার জন্য আরেক দিকে সরে বসলো। আজকে মারুফা আর রেহানের বিয়ের শপিং করতে সবাই মিলে শপিং মলে গিয়েছিল। রেহান আর মারুফা শপিং মলে গিয়েছিল, কিন্তু হুট করে এত ভিড়ের মাঝে মারুফার শরীর খারাপ হতে লাগলো। এটা যখন মারুফা তার মাকে জানায়, তখন মারুফা এর মা রেহানকে বলে মারুফাকে নিয়ে বাসায় চলে আসতে। মারুফা এর মা সম্পর্কে রেহানের মামি হয়। 6 মাস আগে মারুফার বিয়ে ঠিক হয়েছিল তার বয়ফ্রেন্ড মনিরের সাথে, কিন্তু তার 3 মাস পরেই মনির একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই মারুফা একদম চুপচাপ হয়ে যায়। পরিবারের সবাই যখন মারুফাকে নিয়ে চিন্তায় ছিল, তখন হুট করেই রেহানের মা সবাইকে রেহানের সাথে মারুফার বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। তখন মারুফার এই অবস্থা দেখে সবাই ভেবেছিল যে রেহানের সাথে বিয়ে হয়ে গেলেই হয়তো মনিরকে ভুলে যেতে পারবে, এজন্য সবাই এই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু তখন রেহান বলেছিল যে রেহান আগের সময় নিয়ে মারুফার সাথে তার সম্পর্কটা ঠিক করতে চায়, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। রেহানের কথায় সবাই রাজি হয়ে গিয়েছিল। তখন থেকেই রেহান চেষ্টা চালাচ্ছে মারুফার মনের জায়গা করে নেওয়ার। প্রায় 10 দিন আগে মারুফা যখন রেহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল আর নিজের কষ্টের কথা রেহানকে চিৎকার করে বলেছিল, তখনই রেহান বুঝে গেছিল যে এটাই বিয়ের উপযুক্ত সময়। এরপর রেহান সবাইকে বিয়ের দিন ঠিক করতে বলে। তারপর থেকে শুরু হয় রেহান আর মারুফার বিয়ের তোড়জোড়। আর মাত্র 7 দিন পর রেহান আর মারুফার বিয়ে। মারুফাও মনে মনে রেহানকে পছন্দ করে ফেলেছে। মনিরকে ভোলার যথেষ্ট চেষ্টা করেছে মারুফা, আর তাতে অনেকটা সক্ষম হয়েছে। রিকশায় বসে মারুফা যখন ইতস্তত বোধ করেছিল, তখন রেহান মারুফকে বলল, তোমার কি বেশি প্রবলেম হচ্ছে?
আমি কি নেমে অন্য রিক্সা দিয়ে আসবো? শুধু শুধু আবার টাকা খরচ করে অন্য রিক্সা দিয়ে আসবেন কেন? বেশি টাকার গরম দেখাচ্ছেন, তাই না? আরে না, আমি ভাবলাম তোমার সমস্যা হচ্ছে আমার সাথে বসতে, তাই এটা বললাম আর কি। আমার সমস্যা হচ্ছে নাকি আপনার সমস্যা হচ্ছে, কোনটা? আমার সাথে বসতে ইচ্ছে করে না, তাই তো? তুমি শুধু শুধু তিলকে তাল বানাচ্ছ কেন? আমি কি বলেছি যে তোমার সাথে বসতে ইচ্ছে করছে না আমার? না, বলেননি। তবে না জানি কত মেয়ের সাথে রিক্সায় এভাবে বসেছেন, এটা ভেবেই হয়তো আমার সাথে বসতে ইচ্ছে করছে না। বুঝেছি, তুমি এখন ঝগড়া করার ছল খুঁজতেছো, তাই তো? তবে আমি তো ঝগড়া করতে দেব না। আশ্চর্য, আমি আপনার সাথে ঝগড়া করতে যাব কেন? আমার সাথে বসতে আপনার ইচ্ছা না হলে এটা বলে দিতেই পারেন। তোমার সাথে বসতে ইচ্ছে হবে না কেন জানেমান? তুমি হচ্ছ আমার হবু বউ, আমার জানের জান, পরাণের পরাণ। তোমার সাথে রিক্সায় বসবো না তো আর কার সাথে বসবো বলো? এই কি, আপনি এভাবে আমার দিকে সরে আসছেন কেন? ইস, এভাবে আমার গায়ে পড়ছেন কেন? এতক্ষণ আমি দৌড়ে দৌড়ে ছিলাম, তাই তো তুমি আমাকে কাছে আনার জন্য এসব বলছিলে। আমি কি বুঝি না ভেবেছ? বলে থাকলে ভালো করেছি। কি করবে তুমি? এই এই কি বললে তুমি? তুমি আমাকে তুমি বলে ডাকলে? এ মা, কই না তো, আমি তো আপনি বলেই ডাকলাম। এই একদম মিথ্যা বলবে না। তুমি আমাকে আপনি বলে ডাকনি, আমি স্পষ্ট শুনলাম যে তুমি আমাকে তুমি বলেই ডেকেছ। স্পষ্ট যখন শুনেছেনই তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করার দরকার কি? এখন নামো, আমরা বাসার সামনে এসে গেছি। ইস, এভাবে যদি বলো তাহলে রিক্সা থেকে কেন 1000 ফুট উঁচু থেকেও নেমে যেতে পারবো। তুমি আর কিছু জানো না, আর না জানো, ঢংটা কিন্তু খুব ভালো জানো। আমি সবার সঙ্গে ঢং করি না গো, শুধু তোমার সঙ্গে একটু ঢং করতে আমার ভালো লাগে। এখন কি রিক্সা ভাড়া তুমি দেবে না আমি দেবো, সেটা বলো। তুমি মানেই আমি, আর আমি মানেই তুমি, তাই তুমি দিয়ে দিলে আমার দেওয়া হয়ে যাবে, আমি দিয়ে দিলে তোমার দেওয়া হবে। উফ, এই নেন মামা, 50 টাকা রাখেন। কিন্তু ভাড়া তো 40 টাকা। হ্যাঁ, ওনার ভাড়া 40 টাকা, আর 10 টাকা হচ্ছে এতক্ষণ পর্যন্ত তোমার বকবক সহ্য করার জন্য। মামা, আপনি 50 টাকায় রাখুন। আমি কোথায় বকবক করলাম? আমি তো শুধু একটু প্রেমালাপ করলাম। অনেক হয়েছে প্রেম আলাপ, এখন সুন্দর করে আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনো তো। চাটা কিন্তু আমি দারুণ বানাতে পারি। আর দুধ চা খাবে নাকি লাল চা সেটা বলো। আদা দিয়ে 1 কাপ লাল চা বানিয়ে আনো। যথা আজ্ঞা ম্যাডাম, তুমি ভেতরে যাও, আমি চা আনছি। এই বলে এক টুকরো হেসে রেহান রান্নাঘরের দিকে চা বানাতে চলে গেল, আর মারুফা চলে গেল নিজের রুমে ফ্রেশ হতে। মারুফা মনে মনে ভাবছিল হয়তো রেহানই ওর জন্য পারফেক্ট। অতীতকে ধরে রেখে তো কোনো লাভ নেই, তাই অতীতকে যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। তাছাড়া রেহান সব দিক থেকে একটা ভালো ছেলে, ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, অনেক কেয়ারিং আর অনেক দুষ্টু। যে কোনো সময় যদি মারুফায়ের মন খারাপ থাকে তাহলে রেহানের মুখের হাসি আর কয়েকটা দুষ্টু দুষ্টু কথাই মারুফার মন ভালো করার জন্য যথেষ্ট হবে। এজন্য মারুফা ওয়াশরুম থেকে এসে নিজের বিছানার উপর বসেছিল। এমন সময় হাতে চায়ের ট্রে নিয়ে রুমে ঢুকলো রেহান। ঢুকে মারুফায়ের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এই যে নিন ম্যাডাম, আপনার আদা দিয়ে 1 কাপ চা। এরকম চুলের মতো কেউ ঘরে ঢুকে একটু আওয়াজ করে আসা যায় না? ও মা, কেন? আমি তো আওয়াজ করে আসলাম। আমি তো ভয় পেয়েছিলাম, এরপর থেকে একটু আওয়াজ করে ঘরে ঢুকবে। তোমার তো দেখছি পুঁটি মাছের আত্মা, একটুতেই ভয় পেয়ে যাও। তা ঠিক বলেছ, আগে এত ভয় পেতাম না, কিন্তু এখন সবকিছুতেই ভয় পাই। হয়েছে, থাক। শুকিয়ে যাওয়া ঘায়ে আবার নতুন করে ঘা বানাতে হবে না। তুমি তো কখনো জানতে চাইলে না যে মনিরের সাথে আমার সম্পর্কে কেমন ছিল। তুমি তো কখনো আমার সাথে তার ব্যাপারে শেয়ার করতে ইচ্ছুক ছিলেন না, তাই আমিও তার ব্যাপারে কথা বলতে আগ্রহ দেখাইনি। মনিরের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, ফিজিক্যাল আমাদের সম্পর্ক শুধু ঠোঁট পর্যন্তই এগিয়েছে, এর চেয়ে বেশি কিছু আমাদের মধ্যে কখনোই হয়নি। বুঝতে পেরেছি।
চায়ের চুমুক দিতে দিতে কথা বলো, তাহলে চাও শেষ হবে আর কথাও শেষ হবে। এরকম সিরিয়াস মোমেন্টেও তুমি এরকম ফানি ফানি কথা বলো কিভাবে? কি জানি, এটা যেন আমার কেমন একটা রোগে পরিণত হয়েছে। সিরিয়াস মোমেন্টে খালি হাসি চলে আসে, নিজে হাসি তো হাসি, আরেকজনকেও হাসিয়ে ফেলেই। আচ্ছা থাক, মনিরের কথা বাদ দাও, যে চলে গেছে তার কথা মনে পড়ে লাভ কি? তুমি কিন্তু আবার এটা ভেবো না যে মনিরের কথা বললে আমার মন খারাপ হবে, কারণ আমি মন থেকে তোমাদের ভালোবাসাকে সম্মান করি। মা যখন বলেছিল যে আমার ফুফাতো ভাইকে আমায় বিয়ে করতে হবে, তখন আমি কোনো উত্তর দিতে পারিনি। কেন উত্তর দিতে পারিনি জানো? না তো, তুমি না বললে কিভাবে জানবো আমি? তখন আমি সম্পূর্ণ এটা ড্রামার ভেতরে ছিলাম। তখন আমি কি করছিলাম কি না করছিলাম তার কোনো হুঁশ জ্ঞান ছিল না। বুঝতে পেরেছি, আমি ভালোবাসার মানুষ ছিল তো, তাই তুমি এরকম ট্রেমার ভিতরে চলে গিয়েছিলে। মা যখন বলেছিল ওই সময় যদি তোমার সাথে আমার বিয়েটা হয়ে যেত, তাহলে আমি হয়তো কখনোই তোমাকে মেনে নিতে পারতাম না, উল্টো আরো নিজের ক্ষতি করতাম। যখন শুনলাম যে তুমি বিয়ের জন্য সময় চেয়েছো, তখন আমার ভালো লেগেছিল। কি ভালো লেগে গেছিল? সময় চাওয়ার ব্যাপারটা, নাকি আমাকেই ভালো লেগে গেছিল? আরে ধর, সময় যাওয়ার ব্যাপারটা ভালো লেগেছিল। তারপর আস্তে আস্তে তোমার সাথে কথা বলা, তোমার আশেপাশে থাকা, তোমার সাথে সময় কাটানো, সবকিছু মিলিয়ে আমি আবারও নতুন করে প্রেমে পড়েছি, নতুন করে জীবনে বাঁচার মানে খুঁজে পেয়েছি। আমার সাথে কাটানো কোন সময়টা তোমার সবচেয়ে ভালো লেগেছিল বলো তো? এই যে আজকের এই সময়টার সাথে কাটানো আমার বেস্ট সময়। তোমার হাতে এক কাপ চা, আমার হাতে এক কাপ চা, পরন্ত বিকেল, ঠান্ডা বাতাস আর মনের কথা, এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে বলো? একবার শুধু আমার হয়ে যাও, এর চেয়েও ভালো ভালো সময় উপহার দেব তোমাকে। তোমার হওয়ার জন্য নিজেকে তৈরি করে নিয়েছি, এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। আচ্ছা, আমার সাথে বসে চা খাওয়াতে তোমার এত ভালো লাগছে, তাহলে আমি যখন তোমার দুই গাল ধরে তোমার ঠোঁটে কিস করব, তখন তোমার কেমন লাগবে? কি বললে? কি বললে তুমি? আবার বলো তো। কি বললাম আবার? জিজ্ঞেস করলাম যে আমি যখন তোমার দুই গাল ধরে তোমাকে কিস করব, তখন তোমার কেমন লাগবে এটা। এত ফাজিল কেন তুমি, বাদর ছেলে একটা। জানি আমি বাদর ছেলে, কিন্তু দিন শেষে তুমি এই বাদর ছেলেটার প্রেমেই পড়েছ। এটা কি তুমি খেয়াল করেছো কখনো? প্রেমে পড়ে কোনো ভুল করিনি, সঠিক মানুষটার প্রেমেই পড়েছি। আচ্ছা, আজকে শপিং থেকে আসার সময় যে রাস্তায় তুমি আমার উপর পড়ে গেলে আর আমার ঠোঁটে কিস করে দিলে, তখন তোমার কেমন ফিল হয়েছিল? কেমন ফিল হওয়ার কথা? আমার তো অনেক ভালো লেগেছিল, নিশ্চয়ই তোমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ ঠিক বলেছ, আমারও অনেক ভালো লেগেছে। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, তোমার ঠোঁট দুটো অনেক নরম। আর তোমার ঠোঁট দুটো একদম তুলোর মতো নরম, উফ, মধুর মতো মিষ্টি। তোমার সাথে একটু ফাজলামি করলে তুমি আর একটু বলো, এই ব্যাপারটা আমার চরম লাগে। এই কথা বলে মারুফ হাতের কাপটা টেবিলের উপর রেখে রেহানের কাছে গিয়ে রেহানকে জড়িয়ে ধরলো। রেহান হুট করে মারুফার এভাবে জড়িয়ে ধরতে তাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে গেল। আর মারুফা ওভাবেই রেহানকে জড়িয়ে ধরে রেহানের বুকের উপর মাথা রেখে শুয়ে রইল। রেহানও মারুফাকে জড়িয়ে ধরে ওভাবেই শুয়ে রইল। রেহান মারুফার কপালে গভীর একটা ভালোবাসার পরশ এঁকে দিল। মারুফা একটু উঠে গিয়ে রেহানের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। রেহানও মারুফাকে কাছে টেনে নিল। রেহানের বুকে ওভাবেই শুয়ে ঘুমিয়ে গেল। রাতে সবাই শপিং করে বাসায় ফিরল, তখনও মারুফা আর রেহান একইভাবে শুয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। কয়েকবার দরজার কলিং বেল চাপার পরও যখন কেউ দরজা খুলল না, তখন মারুফার মা ডুপ্লিকেট চাবিতে দরজা খুলে ভিতরে ঢুকলো। তারপর যখন মারুফার রুমে আসলো ওদেরকে খুঁজতে, তখন দেখতে পেল ওরা দুজন দুজনকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মারুফার বোন এসে মারুফার নাম ধরে একবার ডাকাতে মারুফা একটু নড়ে চড়ে উঠল। এটা দেখে মারুফার মা মারুফার বোনকে নিয়ে ওখান থেকে চলে গেল। উনি যাওয়ার সময় দরজাটাও চাপিয়ে দিয়ে গেলেন। মারুফার
মারুফা আর রেহান এর ঘুম ভাঙলো প্রায় রাত 11:30টার দিকে। তখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে। মারুফার ঘুম ভাঙার পর মারুফা রেহানকে ডাকতে লাগলো। রেহান, এই রেহান, ওঠো, দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমরা না বিকেলবেলা একসাথে চা খাচ্ছিলাম, তারপর হুট করে তুমি আমার বুকেই শুয়ে পড়লে, আর এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল। কি জানি, আমিও জানি না। দাঁড়াও দেখি কয়টা বাজে। আল্লাহ রেহান, সন্ধ্যা নয়, রাত হয়ে গেছে। 11:37 বাজে এখন। কি বলো, এত রাত হলো কিভাবে? ধুর, তোমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের ঘড়িতে চেক করে দেখো কয়টা বাজে। এই মারুফা, আসলেই তো 11:37 বেজে গেছে এখন। সেটাই তো বলছি আমি। এতক্ষণে ওরা কেউ কি বাড়িতে আসেনি? আসলেও কি আমাদেরকে একবারও ডাকেনি? ওরা কেউ আমাদের ডাকলো না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, বাইরে গিয়ে দেখি। দরজা লাগালো কে? আমরা তো দরজা খুলতেই ভেতরে বসেছিলাম। ওরা মনে হয় তোমাকে আমার বুকের উপর শুয়ে থাকতে দেখে সবাই ভেবেছে আমরা ওসব কিছু করেছি, তাই সেফটির জন্য দরজা লাগিয়ে দিয়ে গেছে। ইস, কি চরম লজ্জা। আর তুমি হাসছো। চলো আগে বাইরে বের হই। তারপর মারুফা আর রেহান ঘর থেকে বের হলো। ওরা ঘর থেকে বেরিয়ে দেখে সবাই লাইট অফ করে যার যার ঘরে ঘুমিয়ে গেছে। এটা দেখে রেহান তো জোরে জোরে হাসি শুরু করলো, আর এদিকে মারুফা লজ্জায় লাল হয়ে গেল। কি একটা অবস্থা! সবাই এদেরকে দেখে কিনা কি ভেবেছে। তারপর রেহান মারুফাকে বলল, এইসব লজ্জা পেয়ে আর লাভ নেই, সবাই যা দেখার দেখে নিয়েছে। এখন আমার খিদে পেয়েছে গো হবু বউ, খেতে দাও আমাকে। বিয়ের আগে আমাদের এই অবস্থা, বিয়ের পর না জানি কি হয়। চলো দেখি রান্নাঘরে খাবার আছে কিনা। রান্নাঘরে যাব কেন? দেখো, টেবিলের উপরেই খাবার সাজিয়ে রেখে দিয়েছে। সবাই নিশ্চয়ই মনে করেছে যে ওসব করে আমরা অনেক ক্লান্ত, তাই রাতে উঠে খেতে আসব। রাতে যেন আমাদের খাবার দাবার খুঁজে সময় নষ্ট না হয়, এজন্য টেবিলের উপরেই খাবার দাবার সাজিয়ে রেখে দিয়েছে। আল্লাহ, সবাই কি ভাবলো আমাদের? ভুলটা আমরা কিভাবে করলাম? ধর, ভালো লাগে না। চলো খেতে দেই এবার। আমার তো হাসিই কমছে না, কাজ করার আগেই কাজ হয়ে গেল। এই তুমি থামবে? চুপ করো এবার। এমনিতেই আমার লজ্জা লাগছে আর তুমি বারবার এসব বলছো। আমি কি করব বলো, আমার বারবার এসব মনে হচ্ছে আর হাসি পাচ্ছে। তারপর রেহান গিয়ে বসলো খাবার টেবিলে আর খাবার বেড়ে দিল। তারপর রেহান মারুফাকে খাইয়ে দিল আর নিজেও খেলো। চোরের মতো দুজন খাওয়া দাওয়া করে আবার নিজেদের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। এবারও ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরেই ঘুমালো। সকালে উঠে মারুফার মা ওদের দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলতে বলল। তখন আবার রেহানের বুক থেকে উঠে গিয়ে দরজা খুলে চা নিয়ে আসলো। তারপর দুজনে মিলে বসে চা খেলো। ওরা দুজনেই এখন বুঝতে পারছে যে বাড়ির সবাই ওদের দুজনের সম্বন্ধে কি ভাবছে, তাই ওরা আর কারোর ভাবনাকে পাত্তা না দিয়েই নিজেদের মতো চলতে লাগলো। এভাবে আস্তে আস্তে ওদের দিন কাটতে লাগলো। গায়ে হলুদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কেউ একটু ফুসরত পেল না। সব রকম অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ফটোগ্রাফি পর্যন্ত সবকিছুর ব্যবস্থা ছিল, তাই কেউ একটু অবসর সময় পায়নি। তারপর দেখতে দেখতে চলে আসলো ওদের বিয়ের দিন। মারুফা আর রেহান ছবি তোলা থেকে শুরু করে সবার সাথে দেখা করা, বিয়ের নানা রকম নিয়ম কানুন মানতে মানতে নিজেদের মধ্যে কথা বলার সময় পাচ্ছিল না। অবশেষে 3 কবুল বলার মধ্য দিয়ে ওদের বিয়ে সম্পন্ন হলো। রাতে বাসর ঘরে রেহানের জন্য অপেক্ষা করছিল মারুফা। নির্ধারিত সময়ে দরজা খুলে ভিতরে ঢুকলো রেহানকে আসতে দেখেই মারুফা গিয়ে রেহানকে সালাম করে নিল। কিন্তু রেহান মারুফাকে নিজের পায়ে স্পর্শ করতে দিল না, উল্টো মারুফাকে নিজের বুকে টেনে নিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর মারুফা রেহানকে বলল, বুকে পরে নিও, আগে একটা সালাম তো করতে দাও। তোমার জায়গা আমার বুকে, তাই তুমি সবসময় আমার বুকেই থাকবে। আচ্ছা, আমাদের তো বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো তুমি আমাকে একটাবারও ভালোবাসি বললে না। এটা কি হলো বলো তো? ওহো, তাই তো, আমি তো তোমাকে একবারও ভালোবাসি বললাম না। আজকে আগে আমাকে ভালোবাসি বলবে, তারপর অন্য কিছু।
আরে না না, আজকে না আমাদের ফার্স্ট নাইট। আজকে এসব বলেই সময় নষ্ট করতে হবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে আজকে। জি না, আজকে আমাকে সুন্দর করে ভালোবাসে না বললে তোমাকে আমার কাছে আসতেই দেব না। কাছে আসতে না দিলে দিও না, তাও আমি ভালোবাসি বলতে পারবো না। ও তাহলে তো খুব ভালো। ঠিক আছে, তাহলে আমি ঘুমিয়ে পড়লাম। গুড নাইট। এই কথা বলে মারুফা রেহানের সামনে থেকে সরে গিয়ে বিছানার উপর উঠে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। মারুফা মনে মনে চাইছিল যেন রেহানও ওর কাছে আসে, ওর রাগ ভাঙায় আর ওকে অনেক অনেক আদর করে, কিন্তু রেহান এসবের কিছুই করছিল না। এজন্য মারুফার অনেক রাগ হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর রেহান মারুফার সামনে এসে একটা সোনার আংটি মারুফার দিকে বাড়িয়ে দিয়ে মারুফাকে বলল, এই যে ম্যাডাম, রাগ উঠেছে খুব, তাই না? না, আমার রাগ হয়নি, যাও এখান থেকে। এই যে নিন, এটা আপনার বাসর ঘরের উপহার। ভালোবাসি আপনাকে। এটা দেওয়ার কোনো দরকার ছিল না, শুধু আমাকে একবার ভালোবাসি বললেই আমি খুশি হয়ে যেতাম। ঠিক আছে, তাহলে এটা ছাড়াই বলছি, আমি আপনাকে ভালোবাসি 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 ভালোবাসি। এই কি করছো? আস্তে কথা বলো, সবাই শুনতে পাবে তো। এই কথা বলে মারুফা রেহানের মুখ চেপে ধরলো। রেহান নিজের মুখ থেকে মারুফার হাতটা আস্তে করে সরিয়ে দিয়ে মারুফার নরম ঠোঁট দুটোতে নিজের ঠোঁট লাগিয়ে দিল। রেহান এভাবে কিস করাতে মারুফার হাতে থাকা আংটির বাক্সটা পড়ে গেল ফ্লোরে। তারপর রেহান মারুফাকেও আরো কাছে এনে মারুফার ঘাড়ে গলায় কিস করতে লাগলো। এতে মারুফা আরো পাগল হয়ে যাচ্ছিল। একটু পর রেহান এক এক করে মারুফার গায়ের গয়নাগুলো খুলতে লাগলো। প্রথমে কানের দুল, তারপর গলার হার, মাথার টিকলি, সবকিছু আস্তে আস্তে খুলে নিল রেহান। তারপর মারুফার কোমল গায়ে নিজের হাত বুলাতে লাগলো। আস্তে আস্তে টেনে টেনে মারুফার গায়ের শাড়িটাও খুলে নিল রেহান। রেহানের কুর্তিটা স্পর্শে মারুফা কেঁপে উঠছিল। তারপর আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পরের দিন সকালবেলা যখন মারুফার ঘুম ভাঙলো, তখন সে নিজেকে রেহানের বুকে দেখলো। রাতের কথা মনে পড়তেই মারুফা আবারও রেহানের বুকে মুখ লুকালো। রেহান মারুফাকে টেনে নিয়ে নিজের বাহু ধরে লুকিয়ে নিল। তারপর রেহান মারুফাকে বলল, কি ব্যাপার, লজ্জা পাচ্ছ কেন? জানি না, রাতের কথা মনে পড়তেই লজ্জা পেয়ে যাচ্ছি। সারা রাত আমার উপর অত্যাচার করে এখন লজ্জা পাচ্ছ, তাই না? আমি একটা নিরীহ অবলা ছেলে, আর তুমি কিনা আমাকে এভাবে অত্যাচার করলে। তুমি অবলা, তাই না? তুমি নিরীহ। অবশ্যই আমি নিরীহ। কালকে রাতের আগে আমি অবলা ছিলাম, কিন্তু এখন আর অবলা নেই। কালকে রাতের পর থেকে তুমি পুরুষ হয়ে গেছো, আমি তোমাকে পুরুষ বানিয়েছি, বুঝতে পেরেছো? ও আচ্ছা, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমি আবার তোমাকে একবার মহিলা বানাই। কাছে আসো। তারপর আবারও রেহান মারুফাকে কাছে টেনে নিল। মারুফা ও রেহানের কাছে নিজেকে সঁপে দিল। এরপর রেহান আস্তে আস্তে মারুফার ঠোঁটের দিকে এগিয়ে গেল। মারুফার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল রেহান। তারপর আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে।